আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের এমসিকিউ সলভিং যে প্রোগ্রামটা সেইটাতে অনেক অনেক স্বাগতম। আমরা আমাদের রসায়নের আজকে যে অধ্যায়টা শুরু করব, একেবারে যে অধ্যায় দিয়ে নর্মালি সব মানুষজন শুরু করে, শুরুর চ্যাপ্টার গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। এর আজকে পার্ট 1টা আমরা কমপ্লিট করব এবং পার্ট 1-এ আমরা এই রসায়নের মানে বর্ণালী পর্যন্ত একেবারে শুরু থেকে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যাবতীয় মানে এই সকল কিছু একেবারে টাইপ ভিত্তিক যত সকল বোর্ডে আসা এমসিকিউ কোয়েশ্চেন সেগুলোকে সলভ করে ইনশাল্লাহ তামা করে ফেলবো। হ্যাঁ, আর তুমি এই ক্লাসটা দেখার মাধ্যমে যে সকল কোয়েশ্চেন আসছে সেটা সম্পর্কে তো একটা খুব ভালো মতন ধারণা পেয়েও যাবা টাইপ ওয়াইজ। এর সাথে সাথে এই এমসিকিউ কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য স্পেসিফিক টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে সলভ করলে দ্রুততম সময়ে সলভ করা যায়, কোনটার পেছনের কারণটা আসলে কোনটা সব থেকে বেশি উপযুক্ত, টু জেড ইনশাল্লাহ জানতে পারবা। সো তোমার সাথে পুরো ক্লাস জুড়ে আমি থাকবো আশিকুল ইসলাম খান, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। চলো তাহলে শুরু করা যাক। ওকে, সো আমাদের প্রথম কোয়েশ্চেন এবং এই টাইপটা হচ্ছে আমাদের পরমাণুর মূল কণিকা ও পরমাণু মডেল থেকে। অ্যাজ ইউজুয়াল টাইপটা খুব কমন এবং একেবারে শুরুর টাইপের। এখানে আমাদের কোয়েশ্চেনটা বলতেছে বোর পরমাণু মডেল নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা জানি বোর পরমাণু মডেল হাইড্রোজেন এখানে লিখবো আমরা হচ্ছে পরমাণু। এই যে স্পেসিফিক এই জিনিসপাতিগুলো জানা না খুব জরুরি। হাইড্রোজেন পরমাণু কিংবা হাইড্রোজেন সদৃশ আয়নের জন্য প্রযোজ্য। এই যে একটা কথা বললাম আয়নের জন্য প্রযোজ্য, এটা কিন্তু খুবই জরুরি, প্রযোজ্য। এখন তুমি বলতে পারো কেন? কারণ হয় হাইড্রোজেন পরমাণু হইতে হবে ডিরেক্ট, অথবা হাইড্রোজেন সদৃশ আয়ন হইতে হবে। হাইড্রোজেন সদৃশ আয়ন বলতে আসলে এর ব্যাক এন্ডের মানেটা কি বোঝায়? হাইড্রোজেন সদৃশ আয়ন বলতে বোঝায় যার ইলেকট্রন সংখ্যা থাকবে একটা, যার ইলেকট্রন সংখ্যা কয়টা থাকবে? ইলেকট্রন সংখ্যা থাকবে একটা, সেটাকে বোঝাচ্ছে হচ্ছে হাইড্রোজেন সদৃশ আয়ন। ওকে, তো তাহলে বোর পরমাণু মডেলটা হচ্ছে আসলে এদের জন্য সত্য। আমি যদি এখন এই অনুযায়ী কোশ্চেনের উত্তরটা করি, কোশ্চেনটা খুব সহজ, ভালো করে দেখো ভাইয়া। হাইড্রোজেন প্লাস আমরা কিন্তু অনেকেই ঝটপট করে এটা দাগায় ফেলি, একেবারে ভুল উত্তর হয়ে যাবে। কেন বলো তো? কারণ এটা তো হাইড্রোজেন আয়ন আছে। আমাদের বলা হয়েছিল হাইড্রোজেন পরমাণু, মানে ডিরেক্ট হাইড্রোজেন যেটা সেটা, অথবা হাইড্রোজেন সদৃশ যে আয়ন। হাইড্রোজেন পরমাণু হইলে এটা তো কখনো সত্য হতে পারে না, এটা তো হাইড্রোজেন প্লাস আয়ন। আচ্ছা, হিলিয়াম টু প্লাসের মাধ্যমে তো এখানে একটাও ইলেকট্রন নেই, এখানেও দেখো একটাও ইলেকট্রন নেই। এখানে লিথিয়াম 2+, সরি 3+, এখানেও তো একটা ইলেকট্রন নেই। বাট এই যে হিলিয়াম শুধু প্লাস, এটার ভিতরে একটা মাত্র ইলেকট্রন আছে না, একটা মাত্র ইলেকট্রন। তো হিলিয়াম এই যে যেটা শুধু প্লাস আর যেটা হচ্ছে হাইড্রোজেন, এটা কি হাইড্রোজেন সদৃশ না? অবশ্যই হাইড্রোজেন সদৃশ। তাহলে একমাত্র উত্তর হাইড্রোজেন সদৃশ কে? হিলিয়াম প্লাস। তার মানে আমরা যদি রাইট অ্যান্সারের কথা চিন্তা করি তাহলে রাইট অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের ঘ। কথা কি ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে সঠিক উত্তর যদি দেখো, এই যে দেখো ঘ। ওকে, চলো আমরা এরকমভাবেই কোয়েশ্চেনারিজগুলো সলভ করব। কোন কোণার স্থায়িত্ব সবচেয়ে কম? আমরা জানি আমাদের পরমাণুর 3 ধরনের কোণা থাকে, তাই না? একটা পরমাণুর মধ্যে স্থায়ী মূল কণিকা, মানে মূল কণিকাগুলাই 3 ধরনের, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী আর কম্পোজিট, এমন না? সো মূল কণিকার যদি হিসাবে যাই আমরা, মূল কণিকা কয় ধরনের? এটা 3 ধরনের মূল কণিকা। মূল কণিকাগুলো থাকে হচ্ছে আমাদের 3 ধরনের। তাহলে একটা থাকে হচ্ছে আমাদের স্থায়ী মূল কণিকা, এটা থাকে হচ্ছে অস্থায়ী মূল কণিকা। তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ, তিনটা থেকেই কোয়েশ্চেনারিজগুলো হয়। আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। তাহলে এখানে আমরা বলতেছি স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা একেবারে ফিক্সড, মাত্র 3 জন। কে কে বলো তো? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরা হচ্ছে আমাদের স্থায়ী মূল কণিকা। এদের তো আর ভেঙে লেখার কোনো প্রয়োজন হবে না আশা করি, যেহেতু এরা খুব মানে এদেরকে অ্যাটলিস্ট তুমি চিনো, দ্যাটস এদেরকে ভেঙে লেখার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে যদি যাই আমরা, তারপরে যাব হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এদের লিস্টটাই হচ্ছে সব থেকে বেশি, বাট মজাদার বিষয় হচ্ছে এদেরকে মনে না রাখলেও তুমি মানে উত্তর করতে পারবা। অস্থায়ী মূল কণিকা, হ্যাঁ কিছু তো আমরা মনে রাখবোই। অস্থায়ী মূল কণিকা, ওকে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে কি কম্পোজিট
কম্পোজিট বা এটাকে বলা হয় হচ্ছে ভারী কণা, ভারী কণিকা বা ভারী কণা যাই বলো না কেন। ওকে, এই কম্পোজিটটা কারা, এরাও কাইন্ড অফ ফিক্সড। কম্পোজিটটা যারা, তারা হচ্ছে দুইজন মাত্র পাবলিক আছে এখানে কম্পোজিটের ভিতরে। হ্যাঁ, এক হচ্ছে আলফা কণা, আলফা কণা। আলফা কণাটা কে ভাইয়া? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস না? এর নাম আমরা শুনেছি না? দ্বিধনাত্মক, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের আলফা কণা। ঠিক, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটাকে যদি আমরা একটু লিখতে চাই তাহলে কিরকম ভাবে লিখবো? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, বুঝছো? 2 4, এটা হচ্ছে আমাদের আলফা কণা। এক্স্যাক্ট আলফা কণাটা হচ্ছে এমন। ওকে, এরপরে আরেকটা পাবলিক আছে, সেটা হচ্ছে আমাদের ডিউটেরন, ডিউটেরন কণা। এটা হচ্ছে আমাদের আরেক পাবলিক, ডিউটেরন কণা। ডিউটেরনটাকে, ডিউটেরন হচ্ছে ওই যে তোমার মনে আছে হাইড্রোজেনের যে 3টা আইসোটোপ পাওয়া যেত, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তো ওর ভিতরে যে দুই নাম্বারটা না, ওই 2 নাম্বারটা যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে সে ডিউটেরন কণা হয়ে থাকে। হ্যাঁ, সো ডিউটেরন কণা যদি সংকেত লিখতে বলে কখনো, তাহলে যে ডি দিবা, বুঝছো, তারপর একটা প্লাস দিলা, এটা দিলা, এটা দিবা, এটা হচ্ছে ডিউটেরন কণা। ক্লিয়ার? তাহলে বাকি থাকলো কারা বলো তো ভাই? অস্থায়ী মূলকণিকা, এরা না? এই অস্থায়ী মূলকণিকার আমরা লিস্টিং বের করি, চলো। এই অস্থায়ী মূলকণিকার যদি লিস্টিংটা বের করতে চাই, অনেকগুলা পাবো। হ্যাঁ, তাহলে অনেকগুলার ভিতরে আসলে কে কে কতগুলো আমরা লিখতে পারি চলো দেখি। একটা হচ্ছে পাইন, মেসন, গ্লুওন, গ্লুওন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পাইন, মেসন, গ্লুওন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, গ্র্যাভিটন, ফোটন, আরো আরো বেশ কিছু আর কি লেখা যায়। ওকে, সো এর ভিতরে দুইজন সম্পর্কে একটু জানতে হবে। হ্যাঁ, এই পজিট্রন পাবলিকটা সম্পর্কে একটু জেনে রাখো। এটাকে আমি স্পেশালি যেহেতু বলতেছি তাই জেনে রেখো, কারণ কোয়েশ্চেন সবসময় যে এত সহজ হবে এটা বলা যায় না। এই কোয়েশ্চেন দেখার পরে অনেকেই কিন্তু জানো যে সঠিক উত্তরটা আমাদের মেসন, অনেকেই জানো, আমি জানি তারাও যারা ক্লাস দেখতেছো তাদেরও যেন উপকারে আসে কিছু জিনিসপাতি, দ্যাটস ওয়াই কিন্তু এত ডিটেলসে বলা, বুঝছো? তো এই যে পজিট্রন সম্পর্কে আমি হুট করে যে বলে দিলাম পজিট্রন হচ্ছে ভাই, এটা শুনেও বুঝবা না, বুঝতেও খারাপ লাগবে, বাট ভেতরে ভেতরে আসো, আমি অন্তত গ্যারান্টি দিতে পারি তোমরা যারা এখানকার, আমরা যতগুলো এমসিকিউ সলভ করবো কাইন্ড অফ অবভিয়াসলি আমাদের মোরাললেস 100-এর কাছাকাছি থাকবে, তো সবগুলো এমসিকিউ যারা পারো আমি গ্যারান্টি দিব আমি তাকেও কিছু ইনপুট দিতে পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আসো যেটা বললাম, পজিট্রন আসলে কে জানো? পজিট্রন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রন। উদ্ভট লাগলো না শুনতে? ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রন। আবার ধনাত্মক আধানযুক্ত কেমনে হয়? ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রন হয় নিউক্লিয়ার বিক্রিয়াতে হওয়া পসিবল। ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রন, যা যা বলতেছি তা তা মনে রাখবা এবং সেটাকে আসলে ধরে রাখার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ হবে। সো এই হয়ে গেল তোমার ওভারঅল আলাপ। তাহলে এটার উত্তরটা কি? মেসন। ওকে, এরপরে কোনটি কম্পোজিট কণিকা? তাহলে এইখানে আর ডিটেলসের ভিতরে ঢোকার দরকার নেই। কম্পোজিট কণিকা আমরা দুইটাই পাইছিলাম, একটা হচ্ছে আমাদের আলফা কণা, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, আর একটা হচ্ছে আমাদের ডিউটেরন কণা, ডিউটেরন কণা। একটা হচ্ছে আমাদের আলফা কণা আর একটা হচ্ছে আমাদের ডিউটেরন কণা। তাহলে আমরা দেখি আমাদের সঠিক উত্তরটা কে আছে? আলফা কণা আছে। তোমরা রাইট আনসারটা হচ্ছে সি, সি। নেক্সট, ইলেকট্রনের চার্জ কত কুলম? মজাদার কোশ্চেনটা আসলে, এখানে স্পেসিফিকভাবে বলে দিছে কুলম। তাহলে আমরা আর অন্যান্য কোনো ইউনিটেই আসলে যাব না চার্জ পরিমাপ করতে, স্পেসিফিক কুলম্বেই থাকবো। হ্যাঁ, সো আমরা কুলম্বের হিসাবটা নিশ্চয়ই জানি, ইলেকট্রন বা প্রোটনের চার্জ দুজনেরই হচ্ছে যে সমান, খালি চিহ্নটা বিপরীত। ইলেকট্রনের চার্জ আমরা যদি বলি তাহলে এটা কত কুলম বলো তো? 1.6 এত 19 কুলম। এইটা না ইলেকট্রনের চার্জটা 1.6 × 10⁻⁻19 কুলম। এই তো ঠিক আছে, বুঝছো?
আচ্ছা, কিন্তু মজাদার একটা জিনিস হচ্ছে যে এখানে অনেক পণ্ডিতব্য ব্যক্তি এইগুলাকেও একটু কনফিউশনে থাকতে পারে, বাট এগুলা কোন এককে দেওয়া হয়েছে বলো তো? ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটাও তো একটা চার্জের ইউনিট, বাট এই কুলমটা যদি, কুলমটা কিন্তু একটা ইউনিট। হুম, এটা এখানে হচ্ছে যে এই ইউনিট, আর ইএসইউ যে ইউনিটটা, ইএসইউ, এটা মেনলি হচ্ছে আমাদের সিজিএস ইউনিট, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এই ইউনিটে হচ্ছে যে কি থাকে, ইএসইউ থাকে। ইএসইউ এর ফরমেশনটা কি আসলে? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ওকে, ইএসইউ সেটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আর কুলম্বের মধ্যেকার কনভার্সনটা একটু শিখে রাখো, এটা কাজে দিবে। এটা হচ্ছে সবসময় মাথায় রাখবা। অবশ্যই আমরা জানি যে এমকেএস ইউনিট বা সিজিএস ইউনিট সেটাই তো বড়। তাহলে 1 কুলম ইজ ইকুয়ালস টু আসলে আমাদের 3 × 10⁻9 ইএসইউ। ইএসইউ 1 কুলম সমান এটা, এটা তুমি জেনে রাখবা, এটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, এখন এইটা যদি মনে রাখিস ভাইয়া, তাহলে আমাকে বলতো যে এইটা যদি মনে রাখিস, তাহলে এইটাকে যদি আমি ইএসইউ ইউনিটে নিয়ে যেতে চাই, সেটা কত যাবে আমার? এমন আমরা লিখতে পারতাম না যে 1.6 × 3 × 10⁻−19 ইন্টু, আমরা তো গুণ করে দিচ্ছি খালি, তাহলে 10⁹ এটা হচ্ছে ইএসইউ এখন লিখতে পারি। তাহলে এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করে আনি, 1.6 এই ক্যালকুলেশন করলে কত হবে আসলে? তুমি সিম্পলি চিন্তা করো, এখানে 16 নিয়ে নাও, আর 16 যেহেতু এখানে নিয়ে নিছো, তার মানে এখানে 20 নিয়ে নাও, ধরে নাও, জাস্ট সিম্পলি ধরে নাও। তাহলে অথবা মানে ওই সিম্পল, তাহলে 3 × 16 আসলে কত হয়? 48 হয়। আমরা তো এক ঘর পরেই দশমিকটা রাখবো, তাহলে 4.8 রাখলাম। মানে আমি 10 নিছিলাম, আবার 10 দিয়ে ভাগ করেও দিলাম, তাহলে তো আমার আর কিছু থাকলো না, এখানে আর কোনো ক্যালকুলেশন থাকলো না, বাদ বাকি খালি এই ক্যালকুলেশনে থাকলো। 10 এই ক্যালকুলেশনে কত থাকে? -10। এটা ইএসইউ আকারে থাকে। তার মানে যদি ইএসইউ ইউনিটটা আসতো, তাহলে এইটা হয়তো আমাদের রাইট অ্যান্সার। ইএসইউ ইউনিটে, ইএসইউ ইউনিটে, ইউনিটে সঠিক উত্তর, ইউএসইউ ইউনিটের সঠিক উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে, ইএসইউ ইউনিটের সঠিক উত্তর হচ্ছে এইটা, 4.8 × 10⁻10। আর যদি আমাদেরকে, তো এটাতে চাই নাই, যদিও আমি এক্সট্রা ভাবে দেখাচ্ছিলাম, আমাদেরকে চাইছে কোন ইউনিটে? চাইছে তো হচ্ছে কুলম্বে, এবং কুলম্বের রাইট আনসার কোনটা? বি, অবভিয়াসলি। সো দশমিকের আগে পরে বা দশমিক কোথায় দেওয়া আছে এটাও কিন্তু লক্ষ্য রেখো, এটাও জরুরি একটা জিনিস। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেনের দিকে যাই আমরা। যেসব পরমাণুর ভর সংখ্যা সমান, মানে একই, ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই, কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? কঠিন একটা কোশ্চেন, খুবই কঠিন কোশ্চেন। ভর আইসোবার, এরকম ছিল না কথাটা? তো তাহলে এটা আসলে উত্তরটা কি হবে? আইসোবার হবে, রাইট আনসারটা হবে হচ্ছে সি। তো আমরা যে জিনিসটা জানি সেটা হইলো যে আইসোটোপ, তিনজনকে আমরা জানি। আইসো মানে কি আসলে ভাই? আইসো মানে হচ্ছে আমাদের সম বা একই, আইসোটোপ। এরপরে হচ্ছে আইসোটোন, আইসোটোন। আচ্ছা আচ্ছা, আইসো বারই দাও আগে, সমস্যা কি? আইসো বার, তারপরে হচ্ছে আইসোটোন, আইসোটোন, এই তিনটা দিলা। এবার এইদিকে আমরা দিব হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, প্রোটন। একটা দিব হচ্ছে ভাই নিউট্রন সংখ্যা, আর একটা দিব হচ্ছে ভাই ভর সংখ্যা। হ্যাঁ, কার ক্ষেত্রে কোনটা সমান আর কোনটা সমান না, বা কোনটা ঠিক আর কোনটা ঠিক না, এই রিলেটেডই ক্যালকুলেশন বা যাবতীয় মানে হিসাব নিকাশ আমরা করতে চলেছি। দ্যাটস ওয়াই এগুলা দিয়ে বেড়ালাম। ওকে, আচ্ছা, এই 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 তিনটা দাও, এরপরে একটা এখানে দাও, এখানে দাও, এখানে দাও, ব্যাস হবে আশা করা যায়। এরপরে বলো তো আইসোটোপের ক্ষেত্রে কি প্রোটন সংখ্যা সমান? আইসো বারের ক্ষেত্রে কে ভাইয়া? ভর সংখ্যা সমান। আইসো বারের ক্ষেত্রে কে? ভর সংখ্যা সমান। আইসোটোনের ক্ষেত্রে কে? নিউটন সংখ্যা সমান। এমন, আর বাদ বাকি ক্ষেত্রে এরা কি? অসমান অবশ্যই। আইসো বারে প্রোটন সংখ্যা সমান হবে না, আইসোটোনেও প্রোটন সংখ্যা সমান হবে না। নিউটন সংখ্যা আইসোটোপে সমান হবে না, আইসো বারেও সমান হবে না। নিউটন সংখ্যা সমান হবে কোথায়? অনলি আইসোটোনে। একই রকম ভাবে ভর সংখ্যা এখানে কি আইসোটোপে সমান হবে না, কখনোই হবে না, ভর সংখ্যা ভিন্ন হবে, বাকি দুইটা জিনিস ভিন্ন হবে আসলে, সেম টু সেম বা সিম্পল জিনিস। ওকে, পারবো তো? জাস্ট এতটুকু। এখন এটার সাথে খুব কমন আরেকটা জিনিস মানে খুবই বেশি পরিমাণে আসে, সেটা হচ্ছে আমাদের আইসো ইলেকট্রনিক। আসে না?
আইসো ইলেকট্রনিক অনেকবার আসছে কিন্তু। আইসো, আইসো শব্দটার মানে কি? একই বা সমান, ইলেকট্রনিক। তো যেহেতু বলতেছে যে আইসো, মানে এখানে সম ইলেকট্রন হবে, আসলে ব্যাপারটা এমন, মানে এখানে ইলেকট্রন সংখ্যাটা সমান হবে। যেমন যদি আমি তোমাকে বলি N3 মাইনাস O2 মাইনাস ফ্লোরাইড মাইনাস সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম প্লাস 2 প্লাস আর অ্যালুমিনিয়াম 3 প্লাস, এরা সবাই কিন্তু আসলে কি বলতো? আইসো ইলেকট্রনিক। এর সাথে যদি তুমি এমনও দিয়ে দাও একটা নিয়ন, সেও কিন্তু আসলে আইসো ইলেকট্রনিক। হ্যাঁ, আইসো ইলেকট্রনিক মানে কি? আসলে ইলেকট্রন সংখ্যা সমান হবে, ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে হলেও ইলেকট্রন সংখ্যা সমান হবে। বাদ বাকি অন্যান্য আর কিছু দেখার কোনো প্রয়োজন নেই, যে তার ভর সংখ্যা সমান হলো কিনা, তার পারমাণবিক সংখ্যা সমান হলো বা প্রোটন সংখ্যা হলো কিনা, নিউট্রন সংখ্যা হলো কিনা, কোনো কিছু না। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আইসো বার। ওকে, নেক্সট, আলফা কোণার বৈশিষ্ট্য কোনটি? আলফা কোণা সম্পর্কে এখন পর্যন্ত আমরা কি কি ইনফো জানি আসলে? আলফা কোণা, আলফা কোণা এটা একটা ভারী কোণা, ভারী বা কম্পোজিট কোণা, তাই না? কম্পোজিট বা ভারী কোণা, তাহলে কম্পোজিট, কম্পোজিট বা ভারী কোণা। ওকে, তারপরে এর সংকেতটা কেমন আসে? এটা আসলে এটার যদি ব্যাপারে আমি বলি, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, মানে অবশ্যই চার্জ আছে তাহলে, তাই না? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস এমন, এই হচ্ছে এর চার্জ, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটাকে যদি আমরা সংকেত আকারে লিখি তাহলে কেমন হয়? এই যে হিলিয়াম 2 4 ডাবল প্লাস বা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এমন না? হ্যাঁ, এক্স্যাক্ট এমন। এর তাহলে অবশ্যই প্রবেশ ক্ষমতা আছে বা ভেদনযোগ্যতা আছে, আছে। তো আমাকে বলতেছে যে দুটি প্রোটন দুটি ইলেকট্রন আছে, এখানে কোনো ইলেকট্রন নাই ভাই, মানে এই বৈশিষ্ট্যটা ভুল। ধীর গতি সম্পূর্ণ না, উচ্চ গতি সম্পূর্ণ, যারা অ্যাটলিস্ট মানে অন্তত ওই যে ইয়াদের মানে ফর্মুলাটা পড়ছো যারা, কাদের, মানে যারা হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলটা অন্তত পড়ছো, যেখানে আলফা কোণা নিঃসরণ করে আসলে পরমাণু মডেলটাকে এস্টাবলিশ করা হয়েছিল, ওইটা তারা জানো আলফা কোণা হচ্ছে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এবং খুব দ্রুত গতি সম্পন্ন একটা কোণা। ইহা ধনাত্মক চার্জিত কোণা। হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক। এটা কি ঠিক না? আমরা দুইটা ভুল পেলাম, এটাই তো ঠিক, ধনাত্মক চার্জযুক্ত কোণা। এই যে দেখো তো, ধনাত্মক চার্জযুক্ত না, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, আর ইহার ভর সংখ্যা হচ্ছে 2 না, এর ভর সংখ্যা তো হচ্ছে 4। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে যে 2, বাট ভর সংখ্যা কত? 4। তার মানে রাইট আনসার একটাই পেলাম আমরা, কত? সি। তাহলে দেখো, সি, আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ অলসো সি। নেক্সট, রাদারফোর্ডের আলফা কোণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থ প্রলেপযুক্ত পর্দা হিসেবে ব্যবহার করা হয়? সেম, এই যে বললাম। তো রাদারফোর্ডের পরমাণু যেই ইটা ছিল, হ্যাঁ, মানে পরীক্ষাটা ছিল, ওই পরীক্ষাটা যদি তুমি আসলে একটু দেখো তাহলে দেখবা এখানে একটা গোল্ড বার এরকম, এই গোল্ড বারকে ঘিরে, এই গোল্ড বারকে ঘিরে এমন একটা পর্দা দেওয়া। এই গোল্ড বারকে ঘিরে এমন একটা পর্দা দেওয়া, এই গোল্ড বারকে ঘিরে এমন একটা পর্দা দেওয়া, এমন। সো এই যেই পর্দাটা, এই যেই পর্দাটা, এই পর্দাটাকে যদি আমি একটু কালারফুল করি তোমাদের জন্য বোঝানোর জন্য, হ্যাঁ, এই পর্দাটা ছিল হচ্ছে আমাদের, এই পর্দাটা ছিল হচ্ছে আমাদের কিসের? আর এই গোল্ড বারটাকেও যদি একটু কালারফুল করি, গোল্ডটা কেমন দেখতে হবে? চকচকে হবে। তো হোল চকচকে তো এখানে আর কিছুই নাই, ধরো হচ্ছে যে এটা দিয়ে চকচকেটা বানাইলাম, বুঝছো? এটা ধরে নাও আমাদের গোল্ড বার, বা এটা হচ্ছে আমাদের অ্যারাম, অ্যারাম বার। হ্যাঁ, এবং এটার থিকনেসটা আসলে কত? এটা কিন্তু খুব জরুরি একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে 0.00004 সেন্টিমিটার। ঠিক আছে, 4, দ্যাটস ওয়াই 4টা জিরো, এমনি মনে রাখতে পারো। আচ্ছা, আর এইখানে যেটা, এই পর্দাটা ছিল কিসের? জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইডের পর্দা। এবং এটা কেন ব্যবহার করা হয়েছিল আর কি কাজে লাগতো মেইনলি, আমি আরেকটা জিনিস আগে দেখাই তাহলে বুঝতে পারবা। এখানে হচ্ছে একটা, মানে এখানে একটা হচ্ছে রিয়েক্টর ইউজ করা হয়েছিল, যেটা থেকে আসলে কি আমাদের আলফা রশ্মি বিকিরণ করা হতো, বা মানে আলফা গান যাকে বলে, আসলে আলফা রশ্মি নিঃসরণ করা যেটা গান, আলফা রশ্মি। তো এই আলফা রশ্মিটা কোন পথে গেল, অর্থাৎ এটা কি ভেদ করে চলে যাচ্ছে নাকি এদিকে বেঁকে যাচ্ছে, এদিকে বেঁকে যাচ্ছে, এটা কিভাবে বোঝা যাবে? এটা বোঝার জন্যই উনি যেটা কাজ করেছিল, চারপাশে একটা জিঙ্ক সালফাইডের পর্দা দিয়েছিল,
এবং উনি একটা আলফা রশ্মি নির্গমন করার পরে ওই আলফা রশ্মিটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছিল, কারণ আলফা রশ্মিটা যদি ভেদ করে চলে যায় তাহলে দেখা গেছিল যে এখানে জিঙ্ক সালফাইডের সাথে টাচ লেগে সেটা একটা স্পার্ক তৈরি করে। কি করে? জিঙ্ক সালফাইড পর্দার সাথে সাথে আলফা রশ্মি সংঘর্ষ করে কি তৈরি করে বলতো? স্পার্ক বা স্ফুলিঙ্গ তৈরি করে, স্পার্ক তৈরি করে। সো এটা বোঝার জন্য আসলে কি দেওয়া হয়েছিল? জিঙ্ক সালফাইড। আর রেডিয়াম ইউজ করা হয়েছিল আসলে কি? ওই যে ওইটার মানে ওই যে আলফা রশ্মি আসলে নির্গমন করার জন্য, বুঝছো? সো তাহলে আলটিমেটলি আমাদের সঠিক উত্তরটা কি? কোনটার পাত ইউজ করা হয়েছিল? জিঙ্ক সালফাইড নিশ্চয়ই। রাইট অ্যান্সার কি? জিঙ্ক সালফাইড। ওকে, এটা স্পার্ক তৈরি করে, ওর কোথাও লেখা হচ্ছে প্রতিপ্রভা তৈরি করে, একই হিসাব, মানে তুমি যে বুঝতে পারবা আলাদা করে আর কি। ওকে, নেক্সট, বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের জন্য আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে? বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে? সো কোশ্চিনটা বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। এটা আমরা যদি সলভ করি তাহলে সেটা হচ্ছে যে আমি অলরেডি বলছিলাম না যে আমাদের হাইড্রোজেন বা হাইড্রোজেন মৌল বা হাইড্রোজেন সদৃশ আয়ন এটার জন্য মেইনলি আসলে কি করতে পারে সে? বোর পরমাণু মডেলটা সত্য। এখানে কথা হচ্ছে হাইড্রোজেন মৌলও আছে, হাইড্রোজেন সদৃশ আয়নও আছে, কোনটা সঠিক উত্তর দিব? দেখো বুঝো, দুটোই কিন্তু সঠিক উত্তর হওয়ার জন্য যোগ্য। মজাদার বিষয় হচ্ছে যে প্রায়োরিটি আসলে থাকবে হচ্ছে হাইড্রোজেন সদৃশ আয়ন এইটার। এখন কোশ্চেন হইতেই পারে হোয়াই। দেখো একটা বর্ণালী ব্যাখ্যা করার জন্য আমাদের উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর ইলেকট্রন বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর ইলেকট্রন গমন করা লাগবে। হাইড্রোজেনের এই শক্তি স্তরগুলো লাইমেন বার্মার পাস্টার্ন ব্র্যাকেট আছে আমরা জানি, বাট বেরিলিয়ামের জন্য অলরেডি এই স্তরগুলো আছে না? এটা যদি নিউক্লিয়াস হয়, এই যে একটা শক্তি স্তর, এই যে একটা শক্তি স্তর, যদি তিনটা ইলেকট্রন চলে যেয়ে থাকে, মানে বেরিলিয়ামের জন্য তো দুইটা শক্তি স্তরই লাগবে আমাদের, তাহলে এইখানে কেবলমাত্র একটা ইলেকট্রন আছে না 2 নম্বর শক্তি স্তরে, তিনটা তো চলেই গেছে। তাহলে এর জন্য কিন্তু এই শক্তি স্তরগুলোর ভিতরকার গমন যেটা এটা বেশি আরও সহজ। দ্যাটস ওয়াই আমি বলেই দিলাম যে প্রায়োরিটি কার থাকবে? হাইড্রোজেন সদৃশ আয়নের থাকবে। এটা রাইট অ্যান্সার এখানে হওয়ার জন্য বেশি যোগ্য। বাট তুমি যদি চাও তাহলে মারামারি করতে পারো যে ভাইয়া কেন রাইট অ্যান্সারটা হবে না। এটা রাইট অ্যান্সার হওয়ার জন্য বেশি যোগ্য, হাইড্রোজেনও রাইট অ্যান্সার, হাইড্রোজেনও একেবারে ভুল উত্তর না। ওকে, বাট এই যে অ্যাজ ইউজুয়াল হাজারি স্যারের বইয়ে যেটাকে আসলে প্রিফার করা হয় সেটাই বেশি কি বলে পায় আসলে, মানে বেশি গ্রহণযোগ্যতা পাবে। দ্যাটস ওয়াই এটা আসলে কি বেরিলিয়াম 3+ আয়ন। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। ওকে, সো এরপরে যদি আমরা যাই, আচ্ছা এই কোয়েশ্চেনের উত্তর দেখো, এই যে বেরিলিয়াম 3+ আয়ন। আমি এটা কি করতেছিলাম যে এইখানে মনে হচ্ছে কিরে বাবা একটা কালার ছিল যে কই গেল ওই কালারটারে? যা কিধার চলা গেয়া? এটা কালার ছিল না, একটু আগে লিখতেছিলাম, এই যে এই কালারটা কিধার চলা গেয়া? আরে এভাবেই চলে যেও না, এভাবেই চলে গেল সে। ঠিক আছে, যাক চলে যাক, কি করার আর। চলো আমরা হচ্ছে যে আমরাও আগাতে থাকি। নেক্সট কোশ্চিনে যাই। বোরনের, ভালো করে বুঝো, এটা মজাদার কোশ্চিন আরেকটা। বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? সো কৌণিক ভরবেগের ফরমেশন আমাকে আমাদের বোর সাহেব দিয়ে গেছেন, সেটা হচ্ছে MVR, এটাই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, NH/2s/π। NH, এনটা কি? শক্তি স্তর বা কক্ষপথ, যে কক্ষপথে বলছে বোরনের শেষ কক্ষপথ, বোরনের সর্বশেষ কক্ষপথ আসলে কত? 2। দ্যাটস ওয়াই আমাদের বোরনের সর্বশেষ কক্ষপথ হওয়ায় কক্ষপথ n ইজ কত আমাদের? 2। বোরনের সর্বশেষ কক্ষপথের n এর মানটা কত? 2। তাহলে MVR মানে কৌণিক ভরবেগ, MVR ইজ কত হবে? 2h/2π। সো এই সিম্পল ক্যালকুলেশন করে থাকে আমাদের কত? h/π। সেটা রাইট অ্যান্সারটা কোথায়? ডিতে, h/π। ওকে, তো সিম্পল। ওকে, নেক্সট কোশ্চেন। উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্দেশকারী সমীকরণ কোনটি? খুবই মজাদার জিনিস এবং লাস্ট রিসেন্ট ইয়ারে আসা একটা কোশ্চেন।
চলো এই রিলেটেড একটু কথাবার্তা বলে ফেলি। এখানে যতটুকু আছে ততটুকু অন্তত দেখাই দিই। সো আমাদের কোয়ান্টাম সংখ্যা আসলে কতগুলো আছে? 4টা আছে, তাই না? একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমি এখানে যতটুকু সম্ভব ততটুকু দেখাই দিচ্ছি। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে আমাদেরকে এন, এন একেবারে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে আমাদের এন। সেটা আমাদের কি রিপ্রেজেন্ট করে আসলে? কোনো একটা অরবিটালের আকার। এবং এ আমাদের আর কি রিপ্রেজেন্ট করে? এ রিপ্রেজেন্ট করে হচ্ছে ভাইয়া, এ রিপ্রেজেন্ট করে হচ্ছে, তো আকার তো লিখলাম, আর এইটা দিয়ে আসলে বুঝাই কাকে? এটা দিয়ে বুঝাই হচ্ছে মেইনলি কক্ষপথ, প্রধান কক্ষপথ, শক্তি স্তর, অরবিট, এদেরকে বুঝায় মেইনলি। হ্যাঁ, এবং এদের নামগুলো আসলে কে কে আছে? কে, এল, এম, এন, এভাবে চলতে থাকবে এরা। আচ্ছা, এরপরে যদি আমি যাই সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কে? এল, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী, এটা আমরা 1 লিখতে পারি, এটা হচ্ছে আমাদের 2 সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এটাকে প্রকাশ করা হয় এল দ্বারা। হ্যাঁ, এটা দ্বারা কি বোঝায় আসলে? এটা দ্বারা বোঝায় হচ্ছে প্রধান শক্তি স্তরে, মানে প্রধান শক্তি স্তরের আন্ডারে যে উপশক্তি স্তরগুলো থাকবে তার আকৃতি, আকৃতি। এটা মেইনলি আমাদের সাবশেলকে বোঝায়। এটা এ কাকে নির্দেশ করে? সাবশেল, সাবশেল, সাবশেলগুলোকে বোঝায়। ওকে, এখনো কিন্তু আমরা অরবিটালে যাই নাই, সাবশেল বুঝায় এবং এটা আকৃতি বুঝায়। এবং সাবশেলগুলো আসলে কে কে? সাবশেলগুলো হচ্ছে আমাদের এস, পি, ডি, এফ, এটা কিন্তু সাবশেল, উপশক্তি স্তর। ওকে, এসপিডিএফ। এবং প্রতিটি 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 না, তুমি হচ্ছে যে এন এরই দাও, এন এর যে কোনো মানের জন্য এল থাকে, এল এর মান হয় কত বলো তো? 0 থেকে n-1 অবধি। মনে রাখো, জিনিসটা জরুরি। ওকে, জিনিসটা জরুরি, জিনিসটা জরুরি। এবং আমরা যদি আরেকটু জিনিস একেবারে টেনেই নিই, যেটা টানতে পারবোই আমরা, সেটা হচ্ছে যে একেবারে ফিক্সড, সেটা হচ্ছে যে এই যে এল এর মান যদি আমরা বলি, তাহলে এস এর জন্য আমার এল এর মান হয় হচ্ছে 0, পি এর জন্য আমার এল এর মান কত হয়? 1 হয়, ডি এর জন্য আমার এল এর মান কত হয় বলো তো? 2 হয়, আর এস এর জন্য এসপিডিএফ, এফ এর জন্য আমার এল এর মানটা কত হবে? 3 হবে। এবং এটা আসলে কি থেকে আসা? এটা আসা কিন্তু হচ্ছে যে ওখানে কতগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্ভব সেটা থেকে আসা। আচ্ছা, এরপরে যদি আমি 3 নম্বরে যাই, সেটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় এম দ্বারা। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। এবং এটা দ্বারা বোঝায় হচ্ছে আসলে মেইনলি, এটা দ্বারা বোঝায় হচ্ছে যে ত্রিমাত্রিক বিন্যাস, ত্রিমাত্রিক বিন্যাস বোঝানো হয়। এবং এখানে আসবে হচ্ছে এবার অরবিটল, অরবিটল এটা হচ্ছে উপশক্তি স্তর। এটাকে যদি কেউ বাংলা করে তাহলে যেমন পি এক্স, পি এর আন্ডারে পি সাবশেল, এটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। একটা উপশক্তি মানে একটা অরবিটালের ভিতরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে পি এক্স এ 2টা, 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 পি তে টোটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? এই যে 2 2 2, 6টা। বুঝছো? এস এর আমার অরবিটাল সংখ্যা কয়টা? একটাই, এস নিজেই, এস কে ভাঙা যায় না। পি কে ভেঙে পি এক্স, পি ওয়াই, পি জেড পাওয়া যায়। ডি কে ভাঙলে কি পাওয়া যাবে? ডি কে ভাঙলে পাবা হচ্ছে তুমি, ডি তে 10টা ইলেকট্রন থাকে মানে 5টা পাবা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। জানো নিশ্চয়ই। এফ কে ভাঙলে কয়টা পাওয়া যাবে? 7টা পাওয়া যাবে, কারণ এফ এ 14টা ইলেকট্রন থাকে এমন। আর সর্বশেষ লাস্ট
দ্য লাস্ট ওয়ানটাকে আমাদের লাস্ট ওয়ানটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটাকে প্রকাশ করা হয় এস দ্বারা, এর মানটা হয় হচ্ছে প্লাস মাইনাস হাফ। ওকে, আর এই যে এম এর মানটা হবে হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল অবধি। তাহলে আমরা এখানে লিখতে পারি এম এর মান হয় হচ্ছে এম এর মান হয় এল এর মানের উপর নির্ভরশীল, সেটা হয় হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল অবধি, ডান। এখন এত সকল কিছু থেকে এই কোশ্চেনের উত্তরটা কেমনে আসবে, আসতেছি। সেই জিনিসটা হলো, আমি তোমাকে বললামই যে একটি অরবিটালে এই জিনিসটা এখানে এখন বলে দিব, সেটা হচ্ছে যে যে কোনো এন এর মানের জন্য অরবিটাল সংখ্যা ওইখানে ওই এন এর মানটাতে অরবিটাল সংখ্যা কত থাকবে, এন স্কোয়ার। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, বললামই তো যে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইজ ইকুয়ালস টু 2n স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এন এর মান দিয়ে যেমন এটা বের করা যায়, এল এর মান দিয়েও এটা বের করা যায়। এবং এল এর মানের ক্ষেত্রে এটা এরকম হয় যে কোনো এল এর মানের জন্য অরবিটাল হয় হচ্ছে ভাইয়া 12+1 সংখ্যক। এল এর মান তুমি 0 বসাও, যেমন এস এল এর মান 0, ওখানে অরবিটাল হবে কয়টা, একটা, এস নিজেই। এল এর মান তুমি 1 বসাও, দেখতে পাবা কত, 3 পাও, 2 1 কে 2 প্লাস 1 3, এটা কে, পি। এল এর মান 1 কার কাছে, পি এর কাছে। ঠিক একই রকম ভাবে যে কোনোটা সত্য হবে। ঠিক একই রকম ভাবেই তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ কত হবে বলো, ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 2 × 12+1, এমন হবে 2 × 12+1। তুমি দেখো তো এটা কি 2 এখানে আমার উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, মানে যে কোনো এল এর মান উপশক্তি স্তরে, যেহেতু মানে এল এর মান দিয়ে অরবিটাল সংখ্যা চাইছে, সেটা কোথায় 12+1 না, শুধু ইলেকট্রন ধারণ ক্ষমতাও চাই নাই। আর যদি শক্তি স্তর দিয়ে অরবিটাল চাইতো তাহলে আসতে হচ্ছে এন স্কোয়ার। ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, প্রায় আসে জিনিসটা। তাহলে 12+1। এবার দেখো 3s অরবিটালের শেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট কোনটি, এটা তো তুমি এখন পারবাই, কারণ আমি তো এটা বলেই দিছি। তাহলে 3s যদি হয়, বলো তো n এর মানটা কত হবে, 3 নিশ্চয়ই, যেটা হচ্ছে n এর মানই তো হচ্ছে যে আমাদের সর্বোচ্চ, সব থেকে বড় বা সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটাই তো আমাদের n এর মান। ওকে, n এর মানটা এটা হলো। তারপরে l এর মানটা কত, s এর জন্য l এর মানটা কত, 0, m এর মানটা কত হবে, তাহলে এখানে 0, s এর মানটা কত হবে, -1/2 হবে। কারণ এস এর মানটা +-1/2 হবে। প্রথমে ঢুকলে সেখানে আমরা +1/2 ধরি, পরে ঢুকলে -1/2। রেফারেন্স হচ্ছে হাজারি স্যারের বইয়ের রেফারেন্স, আসলে হাজারি স্যার। ঠিক আছে, তো নর্মালি এমন ভাবে আসলে দেয় না +-1/2 দিয়ে, বাট এই যে দেখো এখানে একটা দিয়ে দিছে না, এটা কিন্তু +1/2, এটা -1/2। তো রাইট আনসার আমরা কি দিব, -1/2। কুমিল্লা বোর্ড 25,000 একটা কোশ্চেন, -1/2। এই জন্যই বলে দিছে যে সর্বশেষ ইলেকট্রন। ওকে, ডান। নেক্সট, পরের কোশ্চেন বলতেছে সালফারের শেষ ইলেকট্রনটির জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি প্রযোজ্য। সালফারের ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো 1s2 2s2 2p6 3s2 3p4, তাহলে আমরা বুঝতেছি সালফার 16। সো তাহলে এই সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে, এইখানে আছে নিশ্চয়ই। ওইখানে যদি থাকে, পি কে যদি তুমি এমনে রাখো, হ্যাঁ ধরে নাও px py pz, এটাকে আমরা 0 বলি, এটা -1 বলি, এটাকে হচ্ছে যে +1 বলি, এমন থাকে না। সো তাহলে আমাদের এন এর মানটা কত বলো, 3, এল এর মানটা কত আমাদের 1, এম এর মানটা কত আমাদের -1 0 1, যে কোনোটা হতে পারে, বাট হওয়ার চান্স হচ্ছে -1 দিলা। আর এস এর মানটা কত আমাদের, পরে ঢুকছে না, -1/2, পরে ঢুকছে তো এই। তাহলে এখন তোমার জন্য রাইট অ্যান্সার আসলে কোন জিনিসটা আসবে, দেখো এইটা ছাড়া কোনো রাইট অ্যান্সার থাকে, এল এর মান তো তোমাকে ফিক্স মিলতে হবে, এম এর মানটা এখানে 0 আসছে, আমি তো এখানে এম এর মানটা হচ্ছে দিছিলাম কত, এমন দিলাম। তাহলে ওরা আসলে মানে এটা কিন্তু আমি তো বললামই এটা, যে আমি এটা দিলামই যে 0 1 2 এরকম ভাবে দিতে পারো, বাট এটাকে এমনও তো দেওয়া যায়, এটা মেজর ইস্যু না। হ্যাঁ,
এটা কিভাবে দিতে হবে, এটার জন্য ফার্দার এডুকেশন আসলে অনেক বেশি। যেমন ধরো ডি এর ক্ষেত্রে যদি তুমি দাও, আমরা তো মধ্যখানে দিয়ে -1 -2 দেই, এদিকে +1 +2 দেই, এরকম দিই। বাট ডি জেড স্কোয়ারটা হয় হচ্ছে যে 0, মানে একেবারে ডান পাশেরটা। সো তাহলে মানে এটা যদি ডিরেক্ট একেবারে বা একেবারে কারেক্টটা ধরতে চাও তাহলে জিনিসটা আরো বড় হবে। তো শুধু শুধু পেঁচানো বা বড়টা নিয়ে চিন্তা করো না, তুমি দেখো এতটুকের মান তো ফিক্সড, এটাতে কি কোনো চেঞ্জ হবে? এটাতে কি কোনো চেঞ্জ আছে? নাই। এন এর মানটা 3 হবে, এল এর মানটা পি এর জন্য আমাদের 1 হবে। ওখানেই তোমার উত্তরটা করে দিছে, ওখানেই তোমার উত্তরটা করে দিছে। ওকে, তাহলে রাইট আনসারটা কোনটা? সি। সি। নেক্সট, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? আমরা বললাম এই সকল কথাবার্তা। তাহলে আমরা জানি আমাদের এন যেটা, মানে যেটা প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেখান থেকে আমরা কি পাইছিলাম? সেখান থেকে পাইছিলাম আমরা হচ্ছে স্পেসিফিক জাস্ট আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেখান থেকে পাইছিলাম আমরা আমাদের অরবিট বা শক্তি স্তর বা যেটা আমাদের শেল সেইটা। সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে পাইছিলাম এসপিডিএফ। এগুলো কি অরবিটাল? না, এটা হচ্ছে সাবশেল বা উপশক্তি স্তর। অরবিটাল না কিন্তু, এটা হচ্ছে উপশক্তি স্তর, সাবশেল বা উপশক্তি স্তর। ওটাই তো বলছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। এল কি? সাবশেল বা উপকারী কোয়ান্টাম সংখ্যা। আর এই যে আমাদের যেটা এন, এটা কি আমাদের প্রধান শেল, এটা হচ্ছে আমরা বলতে পারি আমাদের অরবিট। আর যেটা আমাদের এম, এখান থেকে আসবে হচ্ছে অরবিটাল। অরবিটাল। এস এমন একটা পাপি যে অরবিট আর অরবিটাল দুই, মানে যে আমাদের একই সাথে সাবশেল একই সাথে অরবিটাল। এস। ওকে, নেক্সট, কোনটি আকৃতি প্রকাশ করে? আকার প্রকাশ করছিল হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, আকৃতি প্রকাশ করছিল কে? আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশ করছিল কে? আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। আর স্পিন প্রকাশ করছিল আমাদের ঘূর্ণনের দিক। বুঝছো? সো তাহলে আকৃতি প্রকাশ করবে আসলে কে? আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই যে রাইট অ্যান্সারটা হচ্ছে সি তে আছে, রাইট অ্যান্সার হচ্ছে সি। ডান। নেক্সট, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা তুমি কি পাবা? অরবিটাল, অবভিয়াসলি অরবিটাল পাবা। তো অরবিটালকে আমরা কি বলছিলাম? ত্রিমাত্রিক দিক বিন্যাস পাওয়া যায় ওখান থেকে। দেখো এখান থেকে প্রধান শক্তি স্তর পাওয়া যায়, উপশক্তি স্তর পাওয়া যায়, অরবিটাল পাওয়া যায়, ইলেকট্রন ঘূর্ণনের দিক পাওয়া যায়। বলো তো কোনটা? অরবিটাল পাওয়া যায়। এই যে এস তো এসি থাকে, বাট পি কে ভেঙে পি এক্স পি ওয়াই পি জেড এটা পাওয়া যায়। ডি কে ভাঙলে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার এটা পাওয়া যায়। এটা রাইট আনসার হচ্ছে সি। ওকে, নেক্সট, উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোনটি? উপশক্তি স্তরে, ভালো করে বুঝো, আবার বলছো উপশক্তি স্তরে, নট প্রধান শক্তি স্তরে। প্রধান শক্তি স্তর মানে এন, উপশক্তি স্তর মানে কি? এল। তাহলে এখানে বলছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 12+1 সংখ্যক ছিল কি তোমার? অরবিটাল। অরবিটালের দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন যায়, তাই না? তার মানে কি সর্বোচ্চ ইলেকট্রন এল এর যে কোনো মানের জন্য সর্বোচ্চ ইলেকট্রন মানে ম্যাক্সিমাম ইলেকট্রন কয়টা থাকতে পারে? এই যে 2 × 12+1, এইটাই। এর বেশি না, এর কমও না। রাইট অ্যান্সার হচ্ছে এ। সঠিক উত্তরটা হচ্ছে এ। নেক্সট, পরমাণু তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কতটি? ভালো করে বুঝো, পরমাণু তৃতীয় শক্তি স্তরের জন্য মানে 3 নাম্বার শক্তি স্তরের জন্য এম এর মান। দেখো কাহিনীটা হয়েছে এমন, এখন এম এর মানটা তুমি মানে চাইলে আলাদা আলাদাভাবে বের করতে পারো। যে যদি আমাদের এন এখানে দিলাম, এল এখানে দিচ্ছি, এম এখানে দিব, তো এন এর দেখো তুমি এমনি চাইলে বের করতে পারো, আবার খুব সহজেও বের করতে পারো। সহজে বের করার উপায়টা কি? এম দিয়ে আমার আসলে কি বোঝায়? আচ্ছা আমি যাচ্ছি, পরে যাচ্ছি, আগে ব্রডলি দেখাই। তো এটার পাইলে হচ্ছে তুমি 3, তাহলে এটা 3 হলে আমাদের এল এর মান কত হতে পারে? 0, 1, 2 এমন হইতে পারে। এই 0 থেকে এম এর মান 0 হয়। 1 থেকে কত হয় বলো তো? -1, 0, 1, +1 এমন। এটা থেকে কত হবে? -2, -1, 0, 1, 2 এমন। তাহলে এই সবগুলা যোগফল করে তুমি কত পাবা? 9 পাবা। 9 পাবা। কারেক্ট অ্যান্সার কিন্তু 9। বাট এটাকে খুব সহজেই কেমনে বের করা যায়? প্রধান শক্তি স্তরের সংখ্যা যেটা বলছে n, তুমি জানো যে m দিয়ে কি রিপ্রেজেন্ট করে? অরবিটাল রিপ্রেজেন্ট করে। m দিয়ে কি রিপ্রেজেন্ট করে? অরবিটাল। অরবিটাল। এবং তুমি আরেকটা জিনিসও জানো, m দিয়ে তো অরবিটাল রিপ্রেজেন্ট করে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আসলে কাকে রিলেট করে? অরবিটাল গুলাকে না, অরবিটাল গুলাকে। হ্যাঁ, তো এখন
তুমি আরেকটা জিনিস জানো যে কোনো এন এর মানের জন্য ওখানে অরবিটাল কয়টা হইতে পারে? সর্বোচ্চ এন স্কোয়ার ছিল না, আমরা করলাম না একটু আগে? আর যে কোনো এল এর মানের জন্য 12+1 হয়। তাহলে এন স্কোয়ার যদি করে দাও তাহলেই তো হয় যে অরবিটাল সংখ্যা যে কোনো এন এর মানের জন্য, অরবিটাল সংখ্যা কি বললাম, যে কোনো এন এর জন্য অরবিটাল সংখ্যা কত হবে? এন স্কোয়ার সমান কত? 3 স্কোয়ার, হুইচ ইজ অ্যাকচুয়ালি 9। তাহলে রাইট আনসারটা কি? এই যে 9। এবারে ভেঙেও বের করলা, আবার ডিরেক্টও করতে পারো। বুঝা গেছে? 9। ডি উপশক্তি স্তরে অরবিটাল কয়টি? খুবই কঠিন কোশ্চেন, তাই না? 5টা অবশ্যই, 5 দুগুণা 10টা ইলেকট্রন যায়। ওকে। পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল কয়টি? কয়টা হয় বলো তো? পঞ্চম শক্তি স্তর মানে কি? এখানে এন এর মানটা বলছে না, এন এর মান। এটাকে যদি ভেঙে করতে যাও হবে না এমন না। তাহলে এন এর যে কোনো এন এর মানের জন্য, যে কোনো এন এর মানের জন্য আমার অরবিটাল সংখ্যা কত হয়? এন স্কোয়ার করলাম না, অরবিটাল এন স্কোয়ার। তো এন স্কোয়ার মানে কয়টারে? 25টা না? রাইট অ্যান্সার কি হবে? 25টি। ডান। ক্রোমিয়াম পরমাণু সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা অন্যান্য মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের মতন হয় না, একটু ভিন্ন হয়। আশা করি আমরা জানি জিনিসটা। এবং ক্রোমিয়ামই হচ্ছে একেবারে আমার শুরুর মৌল যে আউটবাউ নীতিকে ক্ল্যাশ করে। তারপরে কপার আছে, তারপরে ল্যান্থানাম, মলিবডেনাম, সিলভার, আরও অনেকে আছে। যাই হোক, দেখো যেটা বলতেছিলাম, এই যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন কোনটা? 1s2 2s2 2p6 3s2 3p6, এটা 18 পর্যন্ত গেল। এবার থাকবে হচ্ছে আমাদের 4s1 এবং 3d5, এই অবস্থায় থাকে। ওকে, এখন কথা হলো এখানে বলছে যে মানে আমাদের এখানে যেটা কোশ্চেনে বলা হচ্ছে যে সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনের জন্য। তো সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন কোনটা আসলে? এই যে 4s1 না? তাহলে এন এর মানটা কত আমাদের? 4, এল এর মানটা কত আমাদের? 0, এম এর মানটা কত আমাদের? 0, এস এর মানটা কত আমাদের? অবশ্যই প্রথমে ঢুকছে মানে হাফ, প্লাস হাফ। দেখো তো রাইট আনসার কি মিলে এটার সাথে? আর কোনোটা উত্তর হওয়ার কোনো চান্স আছে? সর্ববহিষ্ঠ বলছে কিন্তু, দ্যাটস ওয়াই এটাই। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হচ্ছে এই। নেক্সট, এরপরে আমরা ওই যে নীতিতে আসছি। হ্যাঁ, আউটবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, এগুলো পাবা। এখানে বলছে কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস আউটবাউ নীতির ব্যতিক্রম? আউটবাউ নীতির ব্যতিক্রম, আউটবাউ নীতির ব্যতিক্রম কিন্তু আমাদের ক্রোমিয়ামই ছিল একজন। কেন বললাম ক্রোমিয়াম আউটবাউ নীতির ব্যতিক্রম? কারণ এই ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী এই 4s এর 2টা ইলেকট্রন হওয়ার পরে কিন্তু 3d4 থাকার কথা ছিল। বাট আমরা জানি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালগুলো অধিক স্থিতিশীল। দ্যাটস ওয়াই ও এই যে এখান থেকে একটা ইলেকট্রন ও টেনে নেয়, 3d5 নিয়ে নেয়, ও 5 হয়ে থাকে অর্ধপূর্ণ, আর এসকে এরকম একটা করে রাখে। তো এরকম আউটবাউ নীতির, এগুলো তোমার বাসার কাজ, এটা তুমি করবা। হ্যাঁ, আউটবাউ নিজে প্র্যাকটিস করবা কিন্তু, নাহলে বিলিভ মি তুমি হচ্ছে বড় ইলেকট্রন বিন্যাসগুলো করতে যা পারবা না, আটকে যাবা। আউটবাউ নীতির ব্যতিক্রম, এখানে প্রত্যেকটা অ্যাটলিস্ট একবার করে তুমি করে দেখবা ভেরিফাই করার জন্য। ক্রোমিয়াম, কপার, সিলভার, অ্যারাম, মলিবডেনাম, তারপরে হচ্ছে ল্যান্থানাম, এখানে থাকা প্রত্যেকটাকে একবার করে অ্যাটলিস্ট করে দেখবা। ঠিক আছে? নিজে ভেরিফাই করবা যে আসলেই কি এর ব্যতিক্রম নাকি আসলে না। তাহলে রাইট আনসারটা কি হবে? ল্যান্থানাম হবে। ওকে, সঠিক উত্তরটা ল্যান্থানাম। নেক্সট, নিচের কোন নীতি অনুসারে অযুগ্ম ইলেকট্রন সমূহের স্পিন সমূহ একই হবে? এটা কার নীতি ছিল বলো তো? হুন্ড সাহেবের। হুন্ডের নীতিটা ছিল এরকম যে অযুগ্ম ইলেকট্রন সমূহ যারা আমার এই বরাবর যদি থাকে, এই যে তাহলে তারা একই স্পিনে ঘুরবে। ওকে, এবং আগে অযুগ্ম অবস্থায় থাকবে, তারপরে ডাবল বা জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে রাইট অ্যান্সারটা কি? হুন্ডের নীতি। নেক্সট, যেটা ভিন্ন ভিন্ন শক্তি স্তরের ইলেকট্রনগুলো প্রবেশের ক্ষেত্রে কার নীতি অনুসরণ করবে? যেমন ভিন্ন ভিন্ন উপশক্তি স্তরে, উপশক্তি স্তর মানে কে বলো? উপশক্তি স্তর কে ছিল? এস, পি, ডি, এফ, এরা ছিল উপশক্তি স্তর। এগুলাতে প্রবেশের জন্য কার নীতিকে অনুসরণ করে? তো এগুলাতে প্রবেশ করার জন্য তো নীতি ওইটাই যে ছিলই তো, এস এস, পিএস পিএস, তারপরে কি ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস, শুনছি না আমরা? শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো এফডিপিএস খোলো। সেটা কার নীতি ছিল? আউটবাউয়ের নীতি। রাইট আনসারটা হচ্ছে আউটবাউ সাহেব।
ইভেন আউবা কোনো সাহেব না, এটা আসলে একটা গ্রিক ওয়ার্ড যার মানে বোঝায় হচ্ছে যে শক্তির ঊর্ধ্বক্রম। হ্যাঁ, এমন। অরবিটাল সমূহের সঠিক শক্তির ক্রম নিচের কোনটি? দেখো, মিলায়া দেখো, 3s এর থেকে 3d বেশি হবে, 3d থেকে 4p বেশি হবে। এটাই তো সঠিক লাগতেছে। সঠিক আছে না? হ্যাঁ, সঠিক আছে। 3s এর থেকে 3d বেশি না? অবশ্যই বেশি। এটাও তো 5, এটাও 5, বাট এটা 5 হইলেও এখানে n এর মান যার বেশি তার তো শক্তি বেশি, তার মানে রাইট আনসারটা কিন্তু এই যে দেখো, এখানে 4p এর থেকে 3s বেশি, এটা তো কখনোই না, এখানেই তো ভুল হয়ে গেল। 3d এর থেকে 3s বেশি, ভুল। 3s থেকে 4p, এই যে এখানে এটা ভুল, তাহলে রাইট আনসারটা হচ্ছে এ। নেক্সট, তরঙ্গ সংখ্যা নিউবার মানে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী, এখানে তরঙ্গ সংখ্যা নিউবার কোন রশ্মির ক্ষেত্রে বেশি হয়? তরঙ্গ সংখ্যা নিউবার, তো এখানে আমরা আসলে জানি নিউবার সমান আসলে কি 1/λ এমন। তো ভাইয়া আমাদের কথা হচ্ছে নিউবারের ভ্যালুটা যদি বেশি করতে হয় তাহলে সিম্পল হিসাব হচ্ছে যে যেখানে আমাদের কি হয় বলতো, যেখানে আমাদের কি বলে ল্যামডার ভ্যালুটা বেশি সেখানে অবশ্যই নিউ বারের মানটা কম, আর যেখানে আমাদের ল্যামডার মানটা কম সেখানে অবশ্যই নিউ বারের ভ্যালুটা বেশি। সিম্পল। তো তরঙ্গ সংখ্যা নিউ বার যেহেতু বেশি চাইছে, তার মানে এখানে সব থেকে ছোট তরঙ্গ রশ্মিকে সেটা খুঁজে বের করতে হবে। মানে ইউভি, তারপরে হচ্ছে এটা আইআর, আসলে আইআরটাকে 1R হয়ে গেছে, এটা রেড রে, তারপরে এখানে আছে এক্স রে, তো এক্স রে রাইট আনসার। মানে এটাকে সিরিয়াল ওয়াইজ মনে রাখার জন্য একটা টেকনিক আছে, ওই টেকনিকটা একটু শিখাই চলো। এটাকে সিরিয়াল ওয়াইজ আমরা যদি মনে রাখতে চাই তাহলে মজাদার একটা টেকনিক আছে। ওকে, তো যে নেমোনিক্সটা ছিল আসলে এটা আমরা সিরিয়াল ওয়াইজ মনে রাখার জন্য মেইনলি করব। আর তুমি যে কালারটা, হ্যাঁ, এই যে বেনি আসহ কলা, আমাদের যে ভিজিবল রেঞ্জের যে কালারটা, সে কালারটা কিন্তু আমাদেরকে এমনিও মনে রাখা লাগে। 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যেকার যে বেগুনি কোনটুকু, নীল কোনটুকু, সবুজ কোনটুকু। আসো এটা মনে রাখার যে নেমোনিক্সটা ছিল সেটা হচ্ছে এমন যে মনে করো তুমি তোমার প্রেয়সীকে খুবই ভালোবাসো, সো তুমি তোমার জীবনে বিয়ে তো কাইন্ড অফ একবারই আল্লাহ দিলে, হ্যাঁ, এখন অন্য কোনো ঘটনা ঘটলে আলাদা ব্যাপার, বাট নর্মালি তো একবারই হওয়ার কথা। তো তোমার জীবনের শখ একটাই, তুমি বিয়ে করতে যেতে চাও, কোনো যৌতুক টৌতুক সব কিছু ছাড়া তুমি চাও তোমার জীবনে বিয়েটা হোক শুধুমাত্র এসইউভি গাড়ি দিয়ে। এসইউভি গাড়ি মানে হচ্ছে পাজেরোর মতন একটু বড় বড় যে গাড়িগুলো। কিন্তু তুমি তো হচ্ছে গরিব, তুমি উচ্চারণ করতে তো এরকম পারো না, তো তুমি চাচ্ছ যেটা সেটা হচ্ছে তুমি এটার কোড করে বলতেছো যে গাড়ি, হ্যাঁ, গাড়ি এক্স ইউভি, এটা বলতেছো। এসইউভি বলতে পারতেছো না, তুমি হচ্ছে গরিব, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, গাড়ি এক্সইউভি ইন ম্যারেজ। ম্যারেজ, তুমি এত গরিব যে ম্যারেজ বানানো ভুল হচ্ছে, ধরো চিন্তা করো, হ্যাঁ, ম্যারেজ। এই তো এবার যদি আমি এটাকে ডিকোড করে ফেলি, গাড়ি ফর ভাইয়া গামা রশ্মি, গামা এর উপরে আছে একটা মহাজাগতিক, এটা প্রায় আসেই না, মহাজাগতিক তো গামা থেকেই শুরু হবে, বুঝছো? আচ্ছা, তারপরে এটা দিয়ে কি এক্স রে, ইউ দিয়ে কি আসলে ইউভি, আলট্রা ভায়োলেট, অতি বেগুনি রশ্মি। ভি দিয়ে কি ভা ভিজিবল, ভি দিয়ে ভিজিবল। তারপরে ইন ম্যারেজ, তোমার বিয়েতে তো ইন দিয়ে কি আসলে এর আই দিয়ে আইআর, ইনফ্রারেড রে। ম্যারেজে কি মাইক্রোওয়েভ। তারপরে ম্যারেজ, তারপরে একটা কি ছিল রেডিও ওয়েভ। এই তো ডান। এই হচ্ছে এই লিস্টটাতে তুমি উপর থেকে যতই হচ্ছে এই দিক বরাবর আসবা তত তোমার তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বাড়বে। ল্যামডা ইনক্রিজ, ল্যামডা বৃদ্ধি। এখন ল্যামডা বৃদ্ধি মানে আবার তুমি জানো যে আমাদের যে রিলেশনটা, সেই রিলেশনটা থাকে হচ্ছে এমন যে আমাদের যেটা শোষিত বা বিকিরিত রশ্মি সেটা থাকে হচ্ছে এইচ নিউ ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ সি নিউ বার, যে কোনোটা। তাহলে এইখান থেকে তুমি একটা সম্পর্ক যদি ইস্টাবলিশ করতে চাও তাহলে সম্পর্কটা কেমন থাকে, যে শক্তির সাথে সম্পর্কটা থাকে হচ্ছে নিউ কার, দেখো তরঙ্গ মানে এটা হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা নিউ বার, আর ল্যামডার মানটা কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, সবার সাথে শক্তিটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আর সমানুপাতিক কাদের সাথে? সমানুপাতিক হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যার সাথে, কম্পাঙ্কের সাথে, এদের সাথে সমানুপাতিক। বুঝাতে পারছি আশা করি, এমন। আর ভিজিবলের ভিতরে এই রেঞ্জটা আসলে কত থাকে? 380 থেকে 780 ন্যানোমিটার, 380 থেকে 780 ন্যানোমিটার। এবং এই ন্যানোমিটারের ভিতরে আবার হচ্ছে ওই যে বেনি আসহ কলা, বেনি আ স
হ ক লা এই থাকে। আশা করি এতটুকু পারবা। ডান। এরপরে বলতেছে একটা বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 530 ন্যানোমিটার হলে তরঙ্গ সংখ্যা কত? খুবই সিম্পল। তাহলে তুমি জানো নিউ বার ইজ ইকুয়ালস টু 1/ল্যামডা, ল্যামডার মানটা দেওয়া 1/530 ন্যানোমিটার। এখন ন্যানোমিটার তো রাখলে হবে না, এগুলো সবগুলো মিটারে উত্তর আছে। তাহলে তুমি যেটা করবা 1/530 ইন্টু 10⁻⁹ -9 না -9, তারপরে এটাকে যদি উপরে দিয়ে দাও মিটার ইনভার্স। এখন এটা ক্যালকুলেটারে দিলেই হয়েছে, এটা ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেশন করে ফেলা যায়। দেখো তুমি 2 ঘর এদিকে নিয়ে আসলা দশমিক, তাহলে এটা কত হলো 5.3 ইন্টু 10⁻⁻7, -7টা যদি উপরে উঠায় দাও তাহলে 1/5.3 ইন্টু 10⁻7। এই ভ্যালুটা কি দশমিক মানে একের থেকে ছোট নাকি বড় হবে বলো তো? অবশ্যই একের থেকে ছোট হবে। তার মানে যে 0 কিছু একটা আসবে। এখানে তো সবগুলো দেখাই যাচ্ছে যে 1.8 আসতেছে, মানে 0.1887 আসবে আসলে। হ্যাঁ, ইন্টু আসছে কত 10⁻7। তাহলে তুমি যদি একটা এখানে দিয়ে দাও, মানে আমি তো দশমিক এক ঘর পরে রাখতে চাচ্ছি, যদি একটা খালি দিয়ে দাও তাহলে থাকে কত 1.887, এখানে 7 ছিল, এখানে হয়ে যাবে 10⁻6 মিটার ইনভার্স। ডান না? খুবই কি কঠিন কিছু? আবার এত জিনিসপাতি করাই লাগবে না, ক্যালকুলেটরে চাপ দিয়ে দিলাম, তোমাকে হ্যান্ডেও করে দেখালাম আসলে। তো রাইট আনসারটা কোনটা হবে? বি না? দেখো তো সঠিক উত্তর কি থাকে আমাদের, বি। ওকে, কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ল্যামডা এর মান সব থেকে বেশি কার? সব থেকে নিচে যে ছিল গাড়ি এক্সইউভি ইন ম্যারেজ, তাহলে এটা ছিল সব উপরে, তার নিচে ছিল এইটা, তারপরে ছিল এইটা, তারপরে ছিল ভিজিবল রে। তার মানে রাইট আনসারটা কি? এই চারজনের ভিতরে ভিজিবল রে, ওগুলোর ভিতরে কিন্তু মধ্যে ছিল, আর এই চারজনের ভিতরে সব থেকে নিচে ছিল কে? ভিজিবল রে। রাইট আনসারটা হচ্ছে ভিজিবল। নেক্সট, অসীম দূরত্বের শক্তিস্তর থেকে একটা ইলেকট্রন চতুর্থ শক্তিস্তরে স্থানান্তরিত হলে বিকিরিত রশ্মিটি কোন সিরিজভুক্ত? তাহলে আমরা জানি সেটা হচ্ছে ধরে নাও এমন 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 এমন, কয়টা আছে 1 2 3 4 5, এমন নিয়ে নাও। এই ধরে নাও এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন অ্যাটম। অসীম শক্তি মানে অসীম দূরত্ব থেকে আসতেছে মনে করো। সো এটা আমাদের প্রথম শক্তি স্তরের ভিতরে এসে যদি সে পতিত হয়, প্রথম শক্তি স্তরের ভিতরে যদি এসে পতিত হয়, সেটার নামটা কি ছিল আমাদের? লাইম্যান, তাই না? পরের শক্তি স্তরের ভিতরে কি হইতো? বামার। তারপরে শক্তি স্তরে প্যাসচেন, তারপরে শক্তি স্তরে ব্র্যাকেট, তারপরে শক্তি স্তরে ফুন্ড বা ফান্ড, হ্যাঁ ফান্ড, তারপরে শক্তি স্তরে হামফ্রিস। লাইম্যান, বামার, প্যাসচেন, ব্র্যাকেট, ফুন্ড বা ফান্ড, তারপরে হচ্ছে হামফ্রিস। এর সাথে সাথে আরেকটা জিনিস আমি তোমাকে বলবো, সেটা হচ্ছে সবসময় মাথায় রাখবা বিকিরিত রশ্মিটা কোন দিক থেকে আসবে বলো তো? বিকিরিত রশ্মিটা কোন দিক থেকে আসবে? বিকিরিত রশ্মিটা সবসময় যদি তোমার উচ্চতর শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে কেউ আগমন ঘটে, তখনই বিকিরিত শক্তি আসবে বা শক্তির বিকিরণটা ঘটবে। তো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কেবলমাত্র যদি এই যে এখানে এন এর মানটা কত আসলে 1, এখানে এন এর মানটা কত আমাদের 2, এখানে এন এর মানটা কত 3, এখানে এন এর মানটা কত 4, এখানে এন এর মানটা কত 5, এখানে এন এর মানটা কত 6, এমন যদি 1 নম্বরে আসে, মানে অসীম দূরত্ব থেকে মনে করো আসলো, আমি আসার সাইনিংটা হচ্ছে যে একটু দেখাই, মনে করে নাও অসীম দূরত্ব থেকে হচ্ছে আসতেছে, অসীম দূরত্ব থেকে আসতেছে, হয় একে, অথবা আসতে পারে কেমনে, অসীম দূরত্ব থেকে আসতে পারে, অথবা এমন হতে পারে যে অসীম দূরত্ব থেকে না এসে এমনে আসতেছে, এমনও হইতে পারে এখান থেকে আসতেছে, অথবা হতে পারে এখান থেকে আসতেছে ভাইয়া, অথবা হতে পারে এখান থেকে আসতেছে, অথবা এখান থেকে, অথবা এখান থেকে। এটাই তো 1 নম্বরে আসার তো কম্বিনেশনগুলো এটাই। আর যদি 2 নম্বরে আসতো তাহলে তো আরো দূরে হইতো। তাহলে যদি এই কম্বিনেশনটা ঘটে, ভালো করে মাথায় রাখবা, তখন যে স্তরের আলোক রশ্মিটা তৈরি হয় সেটা হচ্ছে ইউভি রেঞ্জ। যদি 2 নাম্বার শক্তি স্তরে আসে, কেবলমাত্র যদি 2 নাম্বার শক্তি স্তরে আসে, তখন সেটা হবে হচ্ছে বা ভিজিবল রেঞ্জে। আর যদি এমন হয় যে এগুলাতে আসতেছে, যে 3 4 5 6 এগুলাতে আসতেছে, তখন সেটা হচ্ছে আইআর, ইনফ্রারেড রে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই যে 3 ধরনেরই পাওয়া যায়। যদি 1 নম্বরে এসে থাকে লাইম্যানে, কি তৈরি করবে বলো? ইউভি। 2 নম্বরে আসলে ভিজিবল দিবে, বাকি যে কোনোটাতে যদি আসে তাহলে আইআর বা ইনফ্রারেড রে। এটা তাহলে কি হবে বলো?
চতুর্থ, লাইম্যান বার্মার প্যাশ্চেন ব্র্যাকেট, ব্র্যাকেট রাইট অ্যান্সারটা কি? ডি। সঠিক উত্তরটা হচ্ছে ডি, ডি। নেক্সট, লাইম্যান বর্ণালী সিরিজের তড়িৎ চুম্বকীয় বিকিরণ কোন অঞ্চলে ঘটে থাকে? দেখছো না, বললাম না মাত্র যে কোশ্চেনটা করলাম 22 সালে আসা একটা কোশ্চেন, বললাম যে লাইম্যান বর্ণালী সিরিজ তড়িৎ চুম্বকীয় বিকিরণের কোন অঞ্চলে ঘটে থাকে। লাইম্যানটা কোন অঞ্চলে ছিল? একেবারে প্রথমেরটা না, লাইম্যান ইউভি না, ইউভি রেঞ্জে। পরেরটা কি হবে? ভিজিবল। আর বাদবাকিগুলো কি ছিল? আইআর। ওকে। ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে N2 এর মানটা কত? ব্র্যাকেট, ব্র্যাকেট নিজেই কিন্তু N2 মানে হচ্ছে যেখানে আসলো, তাহলে ব্র্যাকেটেই তো আসলো ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে। তাহলে লাইম্যান বার্মার প্যাশ্চেন ব্র্যাকেট, লাইম্যান 1, বার্মার প্যাশ্চেন ব্র্যাকেট, তাহলে 4 রাইট অ্যান্সারটা কি? 4। কি আসতেছে এখানে? আরামসে লাইম্যান সিরিজের ক্ষেত্রে লাইম্যান বার্মার, লাইম্যান বার্মার, তারপরে হচ্ছে আমাদের লাইম্যান বার্মার, লাইম্যান বার্মার প্যাশ্চেন ব্র্যাকেট, ফুন বা ফান্ড, আর তারপরে হচ্ছে হামফ্রিস। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4। এখানে এটার মানে এখানে দেওয়াই ছিল, উত্তরটা আর কি ভুল দেওয়া ছিল। সো এটা এইখানে এইটা না, এটার উত্তরটা হচ্ছে কি? 4, 4। নেক্সট, প্যাশ্চেন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান কত? প্যাশ্চেন সিরিজের ক্ষেত্রে লাইম্যান বার্মার প্যাশ্চেন, তাহলে প্যাশ্চেন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান কত? প্যাশ্চেন তো নিজেই নিম্ন শক্তি স্তর হিসেবে কাজ করবে ওখানে। প্যাশ্চেন আসলে কত? লাইম্যান বার্মার প্যাশ্চেন 3 নম্বরে না ভাইয়া? আগের কোশ্চেনটার মতন না এক্স্যাক্ট? দেখো রাইট অ্যান্সারটা হচ্ছে 3। পরে, নিচের কোন নিউক্লিয়াসটি এনএমআর সক্রিয়? এনএমআর সক্রিয় নিউক্লিয়াস হচ্ছে যাদের ভিতরে অযুগ্ম প্রোটন সংখ্যা রয়েছে। অযুগ্ম প্রোটন সংখ্যা থাকার ভিতরে একটা আছে হচ্ছে এই যে এই, হ্যাঁ, অযুগ্ম প্রোটন সংখ্যা। তারপরে কার্বনের যে আইসোটোপ এমন, অক্সিজেনের যদি আইসোটোপ ইউজ হয় তাহলে এমন, অযুগ্ম প্রোটন সংখ্যা এই। নেক্সট, রেখা বর্ণালীর মাধ্যমে মূলক শনাক্তকরণ করা যায়, জাল টাকা শনাক্তকরণ করা যায়, মৌল শনাক্তকরণ করা যায়, ঘরক শনাক্তকরণ মানে রোগ শনাক্তকরণ করা যায়। রেখা বর্ণালীর মাধ্যমে মেইনলি কি করা যায়? তো রেখা বর্ণালীর মাধ্যমে মৌল শনাক্তকরণ করা যায়, বুঝছো? মৌল, যে মৌলটা আছে না, এখানে কিছু নাছোড় রেখা থাকে, কি বলা হয় এটাকে? নাছোড় বান্দার মতন, নাছোড় রেখা, নাছোড় রেখা, নাছোড় রেখা, এটার মাধ্যমে আসলে কি মৌল শনাক্তকরণ করা যায়। সি, রাইট আনসার হচ্ছে সি। নেক্সট, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোশ্চেনটা যতটা সহজ লাগতেছে আসলেই ততটা সহজ কিন্তু না, সত্য কথা। হ্যাঁ, তো বলতেছে বর্ণালীর বামার সিরিজের, এটা হচ্ছে বর্ণালীর 3 টাইপের যে ম্যাথ হয় তার ভিতরে সব থেকে মানে কঠিন বলবো না, 3rd নাম্বার টাইপ। একটা সিরিজ বলে দিবে, তারপরে বলবে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, মানে সর্বনিম্ন বা সর্বোচ্চ দিয়ে একটা কথা বলবে, এমন বলবে। তো তুমি আসলে কি জানো দেখো তো, ভালো করে মাথায় রাখবা। একটা হচ্ছে ই এর সাথে সম্পর্কটা কেমন? ই এর সাথে সম্পর্ক হচ্ছে কম্পাঙ্কের এটা সমানুপাতিক, কম্পাঙ্কের সমানুপাতিক, ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক। তার মানে যেখানে সর্বোচ্চ শক্তি, যেখানে সর্বোচ্চ শক্তি সেখানে সর্বোচ্চ কি কি হবে বলো তো? সর্বোচ্চ শক্তির ওখানে, হ্যাঁ, যেখানে শক্তিটা হচ্ছে সর্বোচ্চ সেখানে কিন্তু কয়েকটা জিনিসই সর্বোচ্চ হবে। যেখানে সর্বোচ্চ শক্তি সেখানে সর্বোচ্চ কম্পাঙ্ক হবে, সেখানে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা হবে, হ্যাঁ, আর সেখানে সর্বনিম্ন, সর্বনিম্ন কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য হবে। ওকে, আচ্ছা। আর যেখানে সর্বনিম্ন, যেখানে সর্বনিম্ন শক্তি, যেখানে শক্তিটা সর্বনিম্ন, সর্বনিম্ন শক্তি, সেখানে বলো তো সর্বনিম্ন কি কি হবে? সেখানে সর্বনিম্ন কম্পাঙ্ক হবে, মানে সেখানে এগুলা সবই কি হবে? সর্বনিম্ন হবে। তরঙ্গ সংখ্যা কি হবে? কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা হবে। আবার সর্বোচ্চ কি হয়ে যাবে? সর্বোচ্চ হয়ে যাবে হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হবে। এই রিলেশনটুকু কি বুঝতে পারা গেছে? এটুকু খুব জরুরি ছিল ধরতে পারা, এটুকু খুব জরুরি ছিল ভাইয়া ধরতে পারা, এটুকু মাস্ট পারা লাগবে, না হলে এটার কোশ্চেনের উত্তর করতে পারবে না। এখন সিম্পলি একটা জিনিস চিন্তা করে বলো,
হ্যাঁ, ধরে নাও এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস ধরে নাও। এখন বলো তো ইলেকট্রনটা এই জায়গাতে আসতেছে, 2 নম্বর শক্তি স্তরে আসলো, এক্স্যাক্ট এর কাছেরটা থেকে আসতে সব থেকে বেশি শক্তি লাগবে, নাকি অসীম দূরত্ব থেকে আসতে এখানে সব থেকে বেশি শক্তি লাগবে? কোথায় সর্বোচ্চ শক্তি লাগবে? তুমি তোমার কনসেপ্ট চিন্তা করো। অল্প দূরত্ব লাফ দিতে বেশি শক্তি লাগবে, নাকি অনেক দূর থেকে লাফ দিতে বেশি শক্তি লাগবে? অবশ্যই অনেক দূর থেকে লাফ দিতে বেশি শক্তি লাগবে, বুঝা গেছে? তাই এটা হচ্ছে অসীমে, এখানে অবশ্যই বেশি শক্তি লাগবে। তাই এখানে যেহেতু N1, এখানে এটা কিন্তু সর্বোচ্চ শক্তি, তাহলে N1 যেটা মানে L যেটা আসলে লোয়ারটা কোনটাতে আসছে? বামার মানে হচ্ছে 2। আর N8 যেটা হাই, যে শক্তি স্তর থেকে সে আসতেছে, সেটা কি এখানে হচ্ছে ইনফিনিট। আর এটার ক্ষেত্রে কত জানো? এটার ক্ষেত্রে NL, এটার ক্ষেত্রে NL এর মান তো হচ্ছে এত, আর NH এর মান হবে হচ্ছে এক্স্যাক্ট NL প্লাস হচ্ছে 1, মানে এক্স্যাক্ট তার পশেরটা থেকে। তাহলে তুমি বলো এটা কার সাথে যাবে? এখানে বলছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যার সাথে তো শক্তি কেমন? সমানুপাতিক। তার মানে সর্বনিম্ন শক্তি মানে কি? যে এটা না, এই সিরিজটা বোঝাচ্ছে। তার মানে তোমাকে যেটাই দেখাতে হোক না কেন, তুমি সুন্দর মতন চলে যাওয়া হচ্ছে শক্তিতে কনভার্ট করবা সেটাকে। তারপরে চিন্তা করবা এটা আমার অসীম থেকে আসতেছে নাকি এক্স্যাক্ট তার পরের লাইনটা থেকে আসতেছে। তাহলে এটা যদি হয়, আমাকে তো বলেছে যে বিকিরিত রশ্মি কোনটি, মানে নিউ বার দিয়ে ক্যালকুলেশন আমাদের করে দিতে হবে। সেটা হচ্ছে RH, হ্যাঁ বামারে যেহেতু, তার মানে হচ্ছে 1/2² মানে 1/4 মাইনাস 1/9, এটাই আমাদের ক্যালকুলেশন। তাহলে RH এখানে কত থাকছে ভাই? 36। তাহলে এখানে থাকে হচ্ছে তোমার 9 মাইনাস 4, হুইচ ইজ অ্যাকচুয়ালি 5 RH/36। এটাই রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সারটা কোথায়? বিতে। বুঝছো জিনিসটা? ধরা গেছে? ইম্পর্টেন্ট ছিল কিন্তু। জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা ইউভির একটা রশ্মি শনাক্তকরণে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এই রেঞ্জের 230 থেকে 375। এরা ওই ফসফর ফ্লোরোসেন্স যে পদার্থ আছে, সে পদার্থকে আসলে কি আলো মানে শক্তি শোষণ করে, শক্তি কমে যায়, পরে বেশি তরঙ্গ দৈর্ঘ্য আসলে বিকিরণ করে, সেটা আমরা দেখতে পাই, এমন ঘটে। ওকে, আচ্ছা লাস্ট একটা আছে, সেটা হচ্ছে আমরা কোশ্চেনটা দেখে ফেলি, তারপরে আমাদের পার্ট 1 শেষ হয়ে যাবে। FIR, ফার ইনফ্রারেড রের ক্ষেত্রে কোনটি সঠিক? এটি একটি বেতার তরঙ্গ, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, ত্বকে মেলানিনের পরিমাণ বৃদ্ধি করে। এই যে ত্বকে মেলানিনের পরিমাণ বৃদ্ধি করে মানে তোমাকে কালো বানায় আসলে। অপূর্ণ ত্রিমাত্রিক ছবি তৈরি করে না, রাইট অ্যান্সার হচ্ছে সি। IR এর 3টা রশ্মি আছে, হ্যাঁ, একটা হচ্ছে NIR, একটা হচ্ছে আমাদের MIR মিডল IR, আর একটা হচ্ছে FIR। এই 3টা IR আছে। NIR যে কাজে ব্যবহার হয় সেটা হচ্ছে তোমার নেয়ার IR, হ্যাঁ, এটাও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, চিকিৎসা ক্ষেত্রে। ইভেন পরেরটা, এই যে একেবারে শেষেরটা FIRটাও চিকিৎসা ক্ষেত্রে, এটাও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা মেইনলি হচ্ছে রোগ নিরাময়ে ব্যবহার করা হয়, রোগ নিরাময়ে। আর এটা হচ্ছে ভাইয়া রোগ শনাক্তকরণে, রোগ শনাক্তকরণে। MIRটা হচ্ছে জৈব যৌগের কার্যকরী মূলক, জৈব যৌগের কার্যকরী মূলক নির্ণয়। এই হচ্ছে এদের ব্যবহার। ক্লিয়ার? সো ডান, আজকে এ পর্যন্তই ছিল। সো থ্যাংক ইউ ভাইয়ারা, থ্যাংকস এ লট, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আর কি। আমরা এই পোর্শনটুকুই আসলে কমপ্লিট করে ফেললাম আজকের মতন। আর মানে পার্ট 1 এর ভিতরে এতটুকু পর্যন্তই ছিল। আমরা নেক্সট পার্ট 2টা আসলে ইনশাল্লাহ এখান থেকে শুরু করব। পার্ট 2 এর মধ্যে তোমাদের গুণগত রসায়নের বাকি যত অংশ আছে, দ্রাব্যতা, আয়ন শনাক্তকরণ, ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলা হবে। সো দেখা হচ্ছে পরের পার্টটাতে। আর এখনকার পার্টগুলো যেরকমভাবে পড়লা, নোটটা ঠিক মতন রাখো আর বেশি বেশি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ কমপ্লিট করা যাবে।